আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। এই নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে এনসিটিভি থেকে, যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছর কিন্তু বোর্ড থেকে আর কোনো প্রশ্ন দেওয়া হবে না। তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা এই নমুনা প্রশ্নটার আলোকে তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন, যে কারণে আমরা এই নমুনা প্রশ্নপত্রের সমাধান করে দিচ্ছি। তো আজকে আমরা দেখব 4 নাম্বার পর্ব বা শেষ পর্ব। এর আগে 3টা পর্বে আমরা অলমোস্ট সম্পূর্ণ সমস্যারই সমাধানগুলো করে দিয়েছি। যেমন প্রথম পর্বে আমরা দেখেছি এই যে 1 নম্বরে যে এক কথায় উত্তর দাও বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ছিল, এগুলোর সমাধান। তারপর দ্বিতীয় পর্বে, গত পর্বের আগের পর্বে আমরা দেখেছিলাম সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 5টা প্রশ্ন থাকবে, 4টা অ্যান্সার করতে হবে, প্রত্যেকটা 5 করে, 4টায় 20 নাম্বার, এগুলোর সমাধান দেখেছি। তারপর গত পর্বে বা তৃতীয় পর্বে আমরা দেখেছি ছবি দেখে লেখো, একটা আর্ট অ্যাপ্রিসিয়েশন বা ক্রিয়েটিভ রাইটিং কাজ ছিল, যেটায় থাকবে 10 নাম্বার। তো এটার সমাধান আমরা করেছি 3 নাম্বার পর্বে বা গত পর্বে। তো তোমরা যারা এই 3টা ভিডিও দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গেলে সপ্তম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন বা সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি নামে যে প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবে। এছাড়া আমি এই ভিডিওটার কমেন্টে লিঙ্ক দিয়ে দিব, সেই কমেন্ট থেকেও তোমরা কিন্তু সপ্তম শ্রেণীর প্রতিটা বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধানগুলো দেখে নিতে পারবে। এবং অতি শীঘ্রই প্রত্যেকটা বিষয়ের সাজেশন আমরা দিয়ে দিব তোমাদের পরীক্ষার জন্য। তো শিক্ষার্থীরা, চলো আজকে 4 নাম্বার পর্বে আমরা কি আলোচনা করব দেখি। আমাদের আজকে আলোচনার বিষয় রচনামূলক প্রশ্নের উত্তর। ঠিক আছে, 4 নাম্বার পর্বে আজকে আমরা এই 4টা রচনামূলক প্রশ্নের উত্তর করব। 4টা থেকে যে কোনো 2টা পরীক্ষা অ্যান্সার করতে হবে, 4টা প্রশ্ন থাকবে আর কি, প্রত্যেকটা 10 করে, 2টায় 20 নাম্বার। ক নম্বরে আছে কি, কার নেতৃত্বে বাংলাদেশের জাতীয় প্রতীকের নকশা করা হয়, জাতীয় প্রতীকের মর্মার্থ ব্যাখ্যা করো। খ নম্বর, মৃৎশিল্পে কীভাবে মাটি প্রস্তুত করতে হয়। গ নম্বর, এস সুলতান তার ছবিতে কী কী বিষয় ফুটিয়ে তুলতে চেয়েছেন। আর ঘ নম্বর মুক্তিযুদ্ধে শিল্পী সমাজের অবদান বর্ণনা করো। এখানে বোঝার জন্য একটা ধারণা দেওয়া হচ্ছে এই খ নম্বর প্রশ্নটা নিয়ে, যে কীভাবে তোমাদের 10 মার্কিং করা হবে। দেখো, নমুনা প্রশ্ন, মৃৎশিল্পে কীভাবে মাটি প্রস্তুত করতে হয়। তো মৃৎশিল্পের জন্য কী ধরনের মাটি প্রয়োজন, লিখলে 3 পাবে। মৃৎশিল্পের জন্য মাটিতে কী পরিমাণ পানি মেশাতে হয়, লিখলে 3 পাবে। আর কখন মাটিগুলো শিল্প তৈরির জন্য প্রস্তুত হয়, এটা লিখলে 4 পাবে। এই মোট 10 নাম্বার। এভাবে করে প্রতিটা প্রশ্নে কিন্তু ভেঙে ভেঙে মূল্যায়ন করা হবে। ঠিক আছে, শিক্ষার্থীরা চলো আমরা এখন উত্তরগুলো দেখে নিই। রচনামূলক প্রশ্ন, প্রথম প্রশ্নটা কার নেতৃত্বে বাংলাদেশের জাতীয় প্রতীকের নকশা করা হয়, জাতীয় প্রতীকের মর্মার্থ ব্যাখ্যা করো। শিল্পী কামরুল হাসানের নেতৃত্বে স্বাধীন দেশে জাতীয় প্রতীকের নকশা করা হয়। মোহাম্মদ ইদ্রিসের আঁকা ভাসমান শাপলা ও শামসুল আলমের দুই পাশের ধানের শীষ বিশিষ্ট পাট পাতা ও 4টি তারকা অংশটি মিলিয়ে চূড়ান্ত রূপ দেওয়া হয়। একটি জাতীয় প্রতীক যে কোনো সত্তা নিজস্ব প্রতীক, যা নিজেকে একটি জাতীয় সম্প্রদায় হিসেবে বিবেচনা করে এবং বিশ্বের কাছে প্রকাশ করে। ঔপনিবেশিক বা অন্যান্য নির্ভরশীল রাষ্ট্র, যুক্তরাষ্ট্রীয় বা এমনকি কোনো জাতির সাংস্কৃতিক সক্রিয়তা, কোনো রাজনৈতিক স্বায়ত্তশাসন না থাকা সত্ত্বেও সার্বভৌম রাষ্ট্রগুলো এবং জাতিসমূহ এবং দেশগুলোকেও জাতীয়তা হিসাবে বিবেচনা করে। জাতীয় প্রতীকের উদ্দেশ্য হলো জাতির জনগণ মূল্য, লক্ষ্য বা ইতিহাসের চাক্ষুষ, মৌখিক বা আইকনিক উপস্থাপনের মাধ্যমে জনগণকে একত্রিত করা। এই প্রতীকগুলো প্রায়শই দেশপ্রেম বা উচ্চাকাঙ্ক্ষী জাতীয়তাবাদের উদযাপনের অংশ হিসেবে চালু করা হয়, যেমন স্বাধীনতা, স্বায়ত্তশাসন বা পৃথকীকরণ আন্দোলন, এবং জাতীয় সম্প্রদায়ের সকল জনসাধারণকে অন্তর্ভুক্ত এবং প্রতিনিধিত্ব করে নকশাটা করা হয়। এই আমাদের প্রথম প্রশ্নের উত্তর। তারপর খ নাম্বার প্রশ্ন কি, মৃৎশিল্পে কীভাবে মাটি প্রস্তুত করতে হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মৃৎশিল্পের প্রধান উপকরণ মাটি, তবে সব মাটি দিয়ে কিন্তু এই কাজ হয় না। দোআঁশ মাটি তেমন আঠালো নয়, আর বেলে মাটি ঝরঝরে, তাই এগুলো দিয়ে মাটির শিল্প হয় না। মৃৎশিল্পের জন্য দরকার পরিষ্কার এঁটেল মাটি। এঁটেল মাটি বেশ আঠালো হয়ে থাকে, আবার এঁটেল মাটি হলেই যে তা দিয়ে শিল্পের কাজ করা যাবে এমনটাও কিন্তু নয়। এর জন্য দরকার যত্ন আর শ্রম, দরকার হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞান। পাশাপাশি প্রয়োজন কিছু ছোটোখাটো যন্ত্রপাতি এবং সরঞ্জাম। এই যন্ত্রপাতি ও সরঞ্জামের মধ্যে অন্যতম একটা কাঠের চাকা। এই চাকায় নরম মাটির তাল লাগিয়ে নানা আকারের মাটির পাত্র ও জিনিস তৈরি করা হয়। মাটি মূলত আশেপাশের খালবিল, নদী, পুকুর থেকে সংগ্রহ করা হয়। তারপর সেই মাটি ছাড়া হয়, কারণ মাটির সঙ্গে অনেক সময় নুড়ি পাথর, বালি ইত্যাদি মিশে থাকে। মাটি ছাড়ার পর মাটিতে পরিমাণ মতো পানি মিশিয়ে ভালোভাবে মাখাতে হবে।
লক্ষ্য রাখতে হবে যেন পানির পরিমাণ খুব বেশি না হয়ে যায়। মাটি বেশি নরম হয়ে গেলে কাজ করতে অসুবিধা হয়। তো মাখাতে মাখাতে যখন দেখা যাবে যে মাটি আর হাতে লেগে থাকছে না, তখনই বোঝা যাবে যে মাটিগুলো এখন কাজের জন্য উপযোগী হয়েছে। এরপর মাটি চাকায় দেওয়া হয় এবং হাত দিয়ে গড়ে নেওয়া হয় চাহিদা মতো সামগ্রী। নকশা করে রোদে শুকাতে দেওয়া হয়। খানিকটা শুকাবার পর সামগ্রীটাকে টেকসই করতে পরিমাণ মতো তাপ দিতে আগুনের আঁচে পোড়ানো হয়। সর্বশেষ বিক্রয়ের জন্য এটাকে বাজারে পাঠানো হয়। ঠিক আছে, তো খ নাম্বারটা সমাধান দেখলাম। তারপর গ নাম্বার প্রশ্ন দেখো, এস এম সুলতান তার ছবি দেখে কী বিষয় ফুটিয়ে তুলতে চেয়েছেন? শেখ মুহাম্মদ সুলতান মানুষের কাছে এস এম সুলতান নামেই পরিচিত। তিনি বাংলাদেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী। তার জন্ম 1923 সালের 10ই আগস্ট নড়াইল জেলার মাছিমদিয়া গ্রামে। ছোটবেলা থেকেই তিনি ছবি আঁকতে খুব ভালোবাসতেন। তার ছবির মূল বিষয় এই বাংলার মাটি আর জনমানুষ। প্রকৃতি ও মানুষের প্রতি ছিল তার অসীম ভালোবাসা। মননশীল নতুন প্রজন্ম গড়ার জন্য তিনি নড়াইলে প্রতিষ্ঠা করেন শিশু স্বর্গ। সেখানে তিনি একটি বড় নৌকা তৈরি করেছিলেন, যাতে ছোট ছেলেমেয়েরা নৌকা ভ্রমণ করতে করতে ছবি আঁকার মজার অভিজ্ঞতা পায়। প্রখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতানের কাজের মূল উপজীব্য বিষয় ছিল বাংলাদেশের গ্রামীণ জীবন ও কৃষক। তার উল্লেখযোগ্য চিত্রকর্ম হল জমিকর্ষণ, হত্যাযজ্ঞ, যাত্রা, চর দখল, ধান মারাই, গ্রাম্য কাইজ্যা মানে ঝগড়া প্রভৃতি। তার মননশীলতা স্থান পেয়েছিল খেটে খাওয়া পেশিবহুল সাধারণ নারী পুরুষের প্রতিচ্ছবি। তার ছবিতে গ্রামীণ জীবনের পরিপূর্ণতা, প্রাণ প্রাচুর্যের পাশাপাশি গ্রাম্য দ্বন্দ্ব এবং গ্রামীণ অর্থনীতির অবস্থাও বেশ ফুটে উঠেছে। শিল্পী এস এম সুলতান কৃষকদের শক্তির প্রতীক হিসেবে কল্পনা করেছিলেন। তিনি তাদের জন্য একটি সমৃদ্ধ জীবন কামনা করতেন। শিল্পী এস এম সুলতান তার ছবির মধ্য দিয়েই কৃষকদের বীরত্বগাথাকে প্রকাশ করেছিলেন। সর্বশেষ ঘ নাম্বার প্রশ্নটা হচ্ছে, মুক্তিযুদ্ধে শিল্পী সমাজের অবদান বর্ণনা করো। দেশের শিল্পী সমাজ মুক্তিযুদ্ধে নানাভাবে অংশ নিয়েছিলেন। মুক্তিযুদ্ধে তাদের রং তুলি, মারণাস্ত্রের চেয়েও কোনো সময় বেশি বেশি কাজ করেছিল। তাছাড়া অনেক শিল্পী রং তুলি রেখে অস্ত্র হাতে সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছিলেন। শিল্পী শাহাবুদ্দিনের নাম তাদের মধ্যে অন্যতম। আরও যেসব শিল্পী মুক্তিযুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেছিলেন তারা হলেন শাহাদাত চৌধুরী, বিচিত্রা সম্পাদক, GM-A রাজ্জাক, হরিহর সরকার, মইনুল হোসেন, M-A খালেক, গোলাম কিবরিয়া সহ আরও অনেকে। মুক্তিযুদ্ধকালে শিল্পী কামরুল হাসানের রং তুলির মারণাস্ত্র এই জানোয়ারদের হত্যা করতে হবে, ইয়াহিয়া খানের ভয়ঙ্কর চেহারার পোস্টারটি ইতিহাসের সাহসী সাক্ষী। মুক্তিযুদ্ধ চলাকালীন দেশ বিদেশে এই পোস্টারটি মারণাস্ত্র হিসেবে শত্রুর বিরুদ্ধে কাজ করেছিল। মুক্তিযুদ্ধে শিল্পীদের করা অন্যান্য পোস্টারের মধ্যে সদ্য জাগ্রত বাংলার মুক্তিবাহিনী, আমরা সবাই বাঙালি, এবারের সংগ্রাম, মুক্তি সংগ্রাম উল্লেখযোগ্য। শুধু তাই নয়, দখলদার পাকিস্তানি বাহিনী নির্মম গণহত্যা, অত্যাচার তুলে ধরে চিন্তামণিকর ও কামরুল হাসানের নেতৃত্বে কলকাতার বাংলাদেশ সহায়ক শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী সহায়ক সমিতির সহায়তায় 13 সেপ্টেম্বর 1971 বিরল একাডেমিতে চিত্র প্রদর্শনীর আয়োজন করেন। আমাদের মুক্তিযুদ্ধ দীর্ঘ ধারাবাহিক গৌরবময় ইতিহাসের স্মারক। এদেশের শিল্পী সমাজ সেই ধারাবাহিক আন্দোলন ও ইতিহাসের অন্যতম ভূমিকা পালনকারী। তো এই হচ্ছে আজকের আলোচনা। এর মাধ্যমে তোমাদের শিল্প ও সংস্কৃতি নমুনা প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান করা হয়ে গেল। আমরা একে একে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, ছবি দেখে লেখা এবং রচনামূলক প্রশ্নের উত্তর সবগুলো সমাধানই করে দিয়েছি। আমরা পরবর্তীতে কিছু সাজেশন ভিডিও তোমাদের দিয়ে দেবো, যার মাধ্যমে তোমরা পরীক্ষার সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারবে। এতক্ষণ আলোচনা করেছি আমরা সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।